শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে ফিরিয়ে আনা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজা ইতিহাসের জঘন্যতম গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি, ইসরায়েলকে রুখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ, দাবি বাণিজ্য উপদেষ্টার। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এবং রেকর্ডের বন্যায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু, অধিনায়ক নিগার সুলতানা দ্রুততম সেঞ্চুরি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। এদিকে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় গত 14 জানুয়ারি এ মামলা করে দুদক। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেয় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এদিকে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জে এই কথা বলেন তিনি। এর আগে সিলেট মহানগর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে অনেকে গ্রেফতার হয়েছে। এ সময় জনসাধারণকে আইন হাতে তুলে না নেয়ার অনুরোধ করেন তিনি। এছাড়া সিলেট সফরে এসে লাল গালিচা দেখিয়ে পুলিশ কর্মকর্তাদের উপর ক্ষোভ ছাড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটের যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো কাউরে বাস করা হয় নাই যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই, এই হিসাবে কিন্তু আমরা করি। যে অন্যায় করতে তারই আমরা আইন হাতে। আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করবো, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ র্যালি করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে কারণ বাজারে গিয়ে শেষ হয়। র্যালির আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় সহ অনেকেই। এ সময় তারা বলেন, ইসরায়েল ইতিহাসে জঘন্য গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনের গাজাতে। নারী শিশুদের নির্বিচারে হত্যা করছে তারা। ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে। আন্তর্জাতিক আদালতে এর বিচার দাবি করেন বিএনপির নেতারা। পৃথিবীর কয়েকটি পরাশক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদদে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু কিন্তু আজকে নয়।
বহু বছর আগের থেকে, কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে রাজধানীর কারণ বাজারের রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এই কথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, নেপাল ও ভুটানের রপ্তানির যে প্রক্রিয়া তাতে এই সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। তবে সরকার তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আরও বলেন, ঢাকা ও সিলেট বিমানবন্দরের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এই প্রক্রিয়া স্বাভাবিক রাখা হবে। অন্যান্য ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে কিছু পদক্ষেপ নেওয়া হবে। এবার নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের নারীদের শুরুটা হলো রেকর্ডময় এক জয়ে। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি সর্বোচ্চ রান ব্যবধানের জয়ও পেয়েছে জ্যোতির দল। বৃহস্পতিবার লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। নারী ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেন নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে শারমিন সুপ্তার অপরাজিত 94 রানে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ 271 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ফাহিমা খাতুন জান্নাতুল ফেরদৌসের ঘূর্ণিতে 93 রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। 178 রানের সর্বোচ্চ রান ব্যবধানের জয় তুলে নেয় জ্যোতির দল। ফাহিমা খাতুন জান্নাতুল ফেরদৌস দুজনেই নেন 5টি করে উইকেট। বাংলাদেশের পরের ম্যাচ আগামী রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে। কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। নিহতের ছেলে মোহাম্মদ সুমন জানান, গত রাত 3:30টায় সন্ত্রাসীরা তার বাবাকে গুলি করে হত্যা করে। স্থানীয়রা জানায়, লবণ চাষের জমি নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শেরপুরের ঝিনাইগাতির হলদি গ্রামে বিজিবির অভিযানে 300 পিস শাড়ি ও 1000 গজ থান কাপড় জব্দ করা হয়েছে। হলদিগ্রাম বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই কাপড় জব্দ করে। এছাড়াও অভিযানে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। বিজিবি জানায়, উপজেলা সীমান্তবর্তী ধারাপানি এলাকায় ভারতীয় অবৈধ মাদক এবং খড়ের পালার পাশ থেকে কাপড় জব্দ করা হয়। ঈদের পর হরিপুর চিলমারি নির্মাণাধীন তিস্তা সেতুতে ঘুরতে যাওয়া মা মেয়েকে উত্ত্যক্তের ঘটনার জেরে এলাকার মাইকিং করে নদী পাড়ের 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক দফায় চলা সংঘর্ষের ঘটনায় নারী পুরুষ সহ অন্তত 20 থেকে 25 জন আহত হয়েছেন। এই সময় নদী পাড়ের বেশ কয়েকটি ঘর ভাঙচুর করে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আলমগীর হোসেন নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজায় মুসলমানদের উপরে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও সংহতি র্যালি ও সমাবেশ করা হয়েছে। খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম সোহেলের নেতৃত্বে এই মিছিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফ ওবায়দুর চয়ন, মাসুম বিল্লাহ, জসিম শেখ, শহীদ আলামিন, জুয়েল ও মনির হাওলাদার সহ অনেকে। ময়মনসিংহের গফরগাঁওয়ের বালু উত্তোলন নিয়ে রাকিব হত্যার 1 নম্বর সাক্ষী ও সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে মোহাম্মদ
ওয়াদুদ মিয়া বলেন, যুবদল কর্মী হত্যার 4 আসামি গ্রেফতার হওয়ার পর মামলার প্রধান আসামি সাবিত হোসেন আদালতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। জেলা যুবদলের সক্রিয় সদস্য হওয়ার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার পাশাপাশি তাকে হয়রানি করা হচ্ছে, তাই এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। এছাড়াও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। মিথ্যা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ সভাপতি মতিয়ার রহমানের চাঁদাবাজি বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সদর উপজেলার নতুন বন্দর বাজারে এই মানববন্ধন হয়। আব্দুল খালেকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা মিলন মিয়া, ব্যবসায়ী সারোয়ার হোসেন রানা মিয়া সহ অনেকে। এ সময় বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার, চেয়ারম্যানের চাঁদাবাজি বন্ধ, পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান। বাগেরহাটের রামপালের পেরিখালীর একটি মৎস্য ঘেরে হামলা চালিয়ে 38টি বিদেশি পারল মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে। এতে প্রায় 15 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঘের মালিকের। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে 7 জন সহ অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পেরিখালী গ্রামে মহসিন বাদশা তার নিজ জমি সহ লিজ নিয়ে প্রায় 40 একর জমিতে মৎস্য ঘের করে মাছ চাষ করে আসছেন। ঘের মালিক মহসিন বাদশার অনুপস্থিতিতে 9 এপ্রিল রাত 12টায় দুর্বৃত্তরা ঘেরে হামলা চালিয়ে মাছ ও মালামাল লুট করে নিয়ে যায়। বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের ভয়টায় দেয়, দিয়ে এক পর্যায়ে গেট থেকে বের করে দেয় এবং এখানে ঘেরে থাকা 38টা ভেড়া, গাড়ল ভেড়া, একটা নৌকা এবং একটা সোলার ব্যাটারি, তিনটা জাল, ঝাঁকি জাল এবং আপনার চাল, দা এগুলো নিয়ে যায়। আর 2 ঘন্টা যাবত এখানে ঘেরে নেমে প্রচুর মাছ শিকার করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোট 16টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে 16টি কেন্দ্রে নিয়োজিত রয়েছেন 16 জন ট্রেজারি অফিসার এবং 5 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সারা দেশের মতো ঢাকার ধামরাইয়ে শুরু হয়েছে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার থেকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে পর্যন্ত। ধামরাই উপজেলায় এবার 6 কেন্দ্রে ও 9টি ভেন্যুতে 8,791 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। জামালপুরের মেলান্দহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার 15টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। এ সময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার SM আলমগীর। এতে উপস্থিত ছিলেন মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব আতিকুর রহমান ও মেলান্দহ উমির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোহন তালুকদার। নদীমাতৃক বাংলাদেশের বৃহত্তর উপকূলীয় অঞ্চল খুলনা জেলা। অপরিকল্পিত সেতু, বাঁধ ও স্লুইস গেট নির্মাণ এবং পলি ভরাট ও দখলের কারণে এই অঞ্চলের নদীগুলো হুমকির মুখে। জেলার 37টি নদীর মধ্যে ভরাট আর দখলের কারণে 80% এখন অস্তিত্ব সংকটে। পরিবেশবিদরা বলছেন, আইন থাকা সত্ত্বেও তার কার্যকারিতা না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে। তবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তার রিপোর্ট।
খুলনার 9টি উপজেলায় বহমান রয়েছে 37টি নদী, কিন্তু মানবসৃষ্ট সংকট, জবরদখল এবং প্রাকৃতিক কারণে 20টি নদী এখন হুমকির মারাত্মক মুখে। অনেক নদীর অস্তিত্ব মানচিত্রে আছে, কিন্তু বাস্তবে নেই। নদী ভরাট হয়ে যাচ্ছে, আমাদের পানি সরবরাহ এখানে হচ্ছে না, পলি পড়ছে না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ বলে বুটে কাটা দখল করে আছে। সরকারের কাছে এটুকু আবেদন, যেন এই নদী যদি কাটিয়ে দেয় তাহলে যাচ্ছে আমাদের জনগণের সুবিধা হবে। পরিবেশবিদরা বলছেন, নদী, খাল ও জলাশয় পরিবেশের ভারসাম্য রক্ষার জরুরি উপাদান। এগুলো বাঁচানো না গেলে পরিবেশের বিপর্যয় দেখা দেবে। দেশে আইন আছে, কিন্তু তার কার্যকারিতা নেই। পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় নদী, খাল, জলাশয়ের ভূমিকা অনস্বীকার্য। আমরা খুবই দুঃখজনকভাবে দেখছি যে আইন থাকা সত্ত্বেও সে আইনের কার্যকারিতা নেই। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, নদীর প্রবাহ সচল রাখার জন্য কাজ করছেন তারা। তবে নদী ভরাট হলে তা খাস জমিভুক্ত হয় এবং সেগুলো রক্ষার দায়িত্ব প্রশাসনের। পানি উন্নয়ন বোর্ড যেহেতু নদীর দেখভালের দায়িত্ব, নদীর পানি সচল করার দায়িত্ব, সেজন্য পানি উন্নয়ন বোর্ড এটা করতে পারে। যদি স্পেসিফিক অভিযোগ থাকে এটা আমরা প্রশাসনের জানাইতে পারি। এদিকে দখলদারদের উচ্ছেদ করতে কাজ করছে প্রশাসন। উপজেলা পর্যায়ে এসিল্যান্ডরা এ বিষয়গুলো তদারকি করবেন বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাস। নদীর ভরাটের যে ইস্যুটা, এটা দখলদারদের যে ইস্যু, রেসপেক্টিভ যে উপজেলা আছে, এসিল্যান্ড আছে, তারা দেখবে আর কি। আমাদের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই ব্যবস্থা নিচ্ছেন। 2018 থেকে 2021 সাল পর্যন্ত 2 দফায় ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও সালতা সহ আশপাশের ছোট ছোট নদী এবং খাল খনন করা হয়। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে 2টি প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হয় 1866 কোটি টাকা। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। গাউসুল আজম হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারীর 89তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে মাইজ ভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আওলাদ মাইজ ভান্ডারী বলেন, ইসলামের সত্য বাণীর দিকে, কোরআনের আদর্শের দিকে, কোরআনের শিক্ষার দিকে গাউসুল আজম মাইজ ভান্ডারীর সবাইকে আহ্বান করেছেন। এবার বাণিজ্য সংবাদ। কৃষি ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়ায় বিনা হালে রসুন চাষের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। চলন মিলে এই বছর রসুনের বাম্পার ফলন হয়, কৃষকদের মুখে হাসি ফুটেছে। প্রতিনিধি মির্জা আব্দুর রব বুলবুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। চলনবিল এলাকায় চলতি মৌসুমে 5000 হেক্টর জমিতে রসুন চাষ করেছে চাষিরা। এর মধ্যে বিনা হালে 4300 হেক্টর জমিতে ও হালে 700 হেক্টর রসুন চাষ হয়। চাষিরা জানান, স্থানীয় বাজারে প্রতিমন রসুন 2200 টাকা থেকে 2600 টাকা দরে কেনাবেচা হচ্ছে। প্রতি বিঘা জমিতে রসুন উৎপাদন হচ্ছে 30 থেকে 50 মন। আমার এই মাঠ থেকে যে কৃষি আবাদ করি, যে ফলগুলো পাই, বর্তমানে 40 থেকে 50 মন হয়। কিন্তু ভালো মানের বীজ যদি পাওয়া যায়, আশা করা পাই, তাহলে সামনেতে আরও ভালো কিছু করা যায়। কৃষি অফিসে আমরা কোনো সাহায্য পাই না, তাই আমরা একটু সমস্যা আমার, যাতে আমরা ভালো মানের বীজ যাতে পাই। রসুন আজকে সর্বোচ্চ বাজার হচ্ছে আপনার 2200, নিচে বাজার হচ্ছে 1400। এই রসুনগুলো বিক্রি হয় ঢাকায়। চলতি মৌসুমে চলন বিলে 1,35,000 মেট্রিক টন রসুন উৎপাদনের আশাবাদ কৃষি বিভাগের। আমাদের এই পর্যন্ত উৎপাদনের লক্ষ্যমাত্রা এবছর ধরা হয় 3595 হেক্টর। তো ইতিমধ্যে আমাদের 160 হেক্টর জমি রসুন কর্তন হয়েছে এবং আশা করছি যে যদি আবহাওয়া ভালো থাকে আগামী 15-20 দিনের মধ্যেই আমাদের রসুন উৎপাদন শেষ হবে। বিনা হালে রসুন চাষ লাভজনক হওয়ায় এই অঞ্চলের কৃষকদের মধ্যে রসুন চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে ফিরিয়ে আনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজায় ইতিহাসের জঘন্যতম গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি, ইসরায়েলকে রুখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ, দাবি বাণিজ্য উপদেষ্টার। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এবং রেকর্ডের বন্যায় বাংলাদেশের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু, অধিনায়ক নিগার সুলতানের দ্রুততম সেঞ্চুরি।
এশিয়ান নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।